আজকের ক্লাস নম্বর 6 অধ্যায় ঘূর্ণন গতিবিদ্যা। গত ক্লাসে আমরা ঘূর্ণন গতিবিদ্যার বেসিক নিয়ে আলোচনা করেছি। আজকের ক্লাসেও আমরা ঘূর্ণন গতিবিদ্যার বেসিক নিয়ে আলোচনা করব। তো চলো ক্লাস শুরু করা যাক। প্রথমেই তুমি একটা জিনিস কল্পনা করো অথবা ইমাজিন করো, একটা বালকের হাতে একটা সুতা আছে এবং এই সুতার সাথে একটা বস্তু বাঁধা আছে। এখন আমি বলতেছি কি, এই বালক এই বস্তুটা সুতার সাথে বেঁধে এইভাবে ঘোরাচ্ছে আনুভূমিকভাবে মাথার উপরে। তাহলে তার হাতে একটা টান পড়বে না, এখানে টান লাগবে, সেই টানটা কত হবে এটা বের করবো আমরা। তাহলে দেখি কিভাবে বের করা যায়, চেষ্টা করি আমরা। আর দেখো এরকম হচ্ছে না, বস্তুটা এইভাবে ঘুরতেছে, এইভাবে ঘুরতেছে বস্তু। তাহলে সেন্টার বরাবর অর্থাৎ তার হাত বরাবর একটা বল কাজ করবে না, সেই বলকে আমরা বলতেছি কি কেন্দ্রমুখী বল, যাকে আমরা টি দ্বারা প্রকাশ করলাম। এবং এই বস্তুটা বাইরের দিকে চলে যেতে যাবে না, অর্থাৎ এই সুতা যদি কোনো বালক ছেড়ে দেয় তাহলে কি হবে, এই বস্তুটা ছিটকে দূরে চলে যাবে। তাহলে বাইরের দিকে একটা বল আছে, মানে কেন্দ্রবিমুখী একটা বল আছে, এই বলকে আমরা বলতেছি কি পি, পি দ্বারা প্রকাশ করতেছি। তাহলে যখন এই পাশে থাকবে বস্তুটা তখন একটা হতে পারে। আবার যদি আমি বলি যে এই পাশে নিয়ে আলোচনা করি, তাহলে একটা রকম হতে পারে। তার মানে যে কোনো একটা পাশ নিয়ে আমরা আলোচনা করবো, দুই পাশ নিয়ে আলোচনা করার দরকার নাই। তাহলে যে কোনো একটা পয়েন্ট নিয়ে আলোচনা করব। তাহলে আমি একটা নির্দিষ্ট পয়েন্ট ধরলাম যে এই পয়েন্টে বস্তুটা এখানে স্থির ধরে নিলাম। তো স্থির মানে কি সাম্য অবস্থা। তো আমি ম্যাথ করবো এইটুকুর জন্য। আচ্ছা দেখো, আর তাহলে এখান থেকে আমি বলতে পারবো যে যেহেতু স্থির সাম্য অবস্থার শর্ত কি, সামেশন এফ এক্স ইকুয়াল টু 0। যে কোনো একটা দিক পজিটিভ ধরে নাও, আমি ধরে নিলাম এই দিকটা পজিটিভ। তাহলে বলো এখানে কি কি বল আছে, টি আছে, টির দিক কোন দিক, এদিকে। তাহলে টি কি হবে নেগেটিভ। আর পির দিক কোন দিকে, পির দিক পজিটিভ দিক, তাই না? তাহলে কি হবে প্লাস পি ইকুয়াল টু 0। অতএব এখান থেকে এভাবে লেখা যায় না, টি সমান পি। আচ্ছা, আমরা গত ক্লাসে পি নির্ণয়ের সূত্র কি শিখেছিলাম, বল ইকুয়াল টু কি শিখেছিলাম, এম ভি স্কোয়ার ভাগ আর, এটা শিখেছিলাম না? তাহলে বলো তো, যদি কোনো বস্তু আনুভূমিকভাবে ঘোরানো হয় তাহলে সেই ক্ষেত্রে হাতের উপর কত বল প্রয়োগ হবে, এম ভি স্কোয়ার ভাগ আর, তাই না? সেম অ্যাজ যদি আমরা এই পাশটা একটু নিয়ে করতাম, এই পাশটা নিয়ে করতাম, তাহলে কি হতো দেখি, তাহলে কি হতো? তাহলে তো একইভাবে লিখতাম না আমরা, সামেশন এফ এক্স ইকুয়াল টু 0, ধরলাম একটা দিক পজিটিভ। তাহলে এই ক্ষেত্রে কি হতো, টিটা হতো পজিটিভ, তাই না? কারণ টি দিক কোন দিকে আছে, এদিকে। আর পিটা হতো কি নেগেটিভ। তাহলে এখান থেকে কি লেখা যেত, পি ইকুয়াল টু পি। তাহলে পি মানে এখান থেকে কি লেখা যাবে, এম বি স্কোয়ার ভাগ আর। ক্লিয়ার? আচ্ছা, তাহলে আনুভূমিকভাবে যদি কোনো বস্তু ঘোরানো হয় সেই ক্ষেত্রে কেন্দ্রমুখী বল কত হবে, এম বি স্কোয়ার ভাগ আর। ক্লিয়ার? আচ্ছা, এখন যদি কোনো বস্তু আমরা উল্লম্বভাবে ঘোরাই তাহলে কত টান পড়বে। যদি কোনো একটা বস্তু এইভাবে উল্লম্বভাবে ঘোরানো হয়, অর্থাৎ একটা বালক একটা সুতার সাহায্যে বল বাঁধছে, বাঁধার পর কীভাবে ঘুরে যাচ্ছে, এরকম উল্লম্বভাবে ঘোরাচ্ছে, তাহলে এই ক্ষেত্রে টান কত পড়বে আমরা এখন বের করবো। তাহলে আচ্ছা, সর্বোচ্চ বিন্দুতে টান, তার মানে আমরা উপরে বিন্দু নিয়ে কাজ করে নেই, এইটুকু নিয়ে কাজ করবো, যেটুকু মার্ক করলাম এইটুকু নিয়ে কাজ করবো। তাহলে দেখো এই পজিশন ধরলাম বস্তুটা স্থির অবস্থায় আছে, এই পজিশন ধরলাম স্থির অবস্থায় আছে বস্তুটা। তাহলে স্থির অবস্থা মানে কি, সাম্য অবস্থা। সাম্য অবস্থার শর্ত কি তাই বলো, সাম্য অবস্থার শর্ত হলো সামেশন এফ অ ইকুয়াল টু 0। আচ্ছা, এর আগের স্লাইডে আমরা লিখলাম এফ এক্স ইকুয়াল টু 0, ওই বলগুলো ছিল হরিজেন্টাল, সেহেতু লিখছি এক্স, আর এই বলগুলো আছে ভার্টিক্যাল, তাই ধরলাম ওয়াই। একই কথা না? আচ্ছা, তাহলে মানগুলো একটু বসিয়ে দিত, তাহলে কত আসে। তাহলে সর্বপ্রথম বলো কি আছে এখানে, টি আছে, টিটা কোন দিকে, নিচের দিকে। নিচের দিকে হলে কি হবে, মাইনাস
টি, এটা পি দেখতে পাচ্ছি এখানে, পিটা কোন দিকে, উপর দিকে, তাহলে কি হবে প্লাস পি। আবার এখানে একটা এমজি বল আছে তাই না, কারণ বস্তুতে একটা ওজন আছে, তাহলে এই ওজন তো ক্রিয়া করবে এই ক্ষেত্রে তাই না। তাহলে ওজন কোন দিকে কাজ করতেছে, নিচের দিকে, তাহলে কি হবে মাইনাস এমজি ইকুয়াল টু কি 0। আচ্ছা টিটাকে যদি আমি পার করে দিই তাহলে আমি লিখতে পারবো না টি ইকুয়াল টু পি মাইনাস এমজি। অতএব টি সমান কি লেখা যাবে, পি মান লেখা যাবে এম বি স্কোয়ার ভাগ আর মাইনাস এমজি, তাই না। তাহলে কোনো বস্তুকে যদি উল্লম্বভাবে ঘোরানো হয় সর্বোচ্চ বিন্দুতে টান কত হবে, এম বি স্কোয়ার ভাগ আর মাইনাস এমজি। মানে এমজি হলো কেন, এই বস্তু একটা ভর আছে না, এই যে এই বস্তু একটা ভর আছে, ভরটা কোন দিকে কাজ করে, নিচের দিকে। এখন তোমার মনে কোশ্চেন আসতেছে, আচ্ছা ভাই আগের স্লাইডে এই বস্তুটা একটা ভর ছিল তাই না, এই ভরটাকে আমরা নিলাম না কেন, নাও এমজি নাও, আসলে এই পরে একটা ভর ছিল এমজি, তাই না। কিন্তু নেইনি কেন বলো তো, কারণ আমরা তো ধরছি সামেশন এফ এক্স ইকুয়াল টু 0, ওই অক্ষের বলের কোনো প্রয়োজন আছে এখানে, ওই অক্ষ বরাবর তো কাজ করতেছি এমজি, কিন্তু আমরা তো কাজ করছি এখানে এফ এক্স নিয়ে, সেহেতু এমজি এখানে আসে না হিসাবে। ক্লিয়ার। এখন কোনো বস্তু উল্লম্বভাবে ঘোরালে তার সর্বনিম্ন বিন্দুতে টান কত হবে সেটা বের করব। সর্বনিম্ন বিন্দুতে তার টান কত হবে, তাহলে আগের মতো কি জানো, আমার লিখতে হবে না এইভাবে। অর্থাৎ সর্বনিম্ন বিন্দু টান হলে কি হয় এটা একটু দেখে নিই একটু ভালোভাবে। দেখো, আচ্ছা যখন বস্তুটা নিচের পয়েন্টে আসছে তখন ধরলাম এখানে স্থির আছে, ধরে নিলাম স্থির ধরলেই তোমার সাম্য অবস্থা বলতে পারবো, এবং তখন সাম্য অবস্থার সূত্র দিয়ে ম্যাথ করব। তার আগে দেখো, আচ্ছা বস্তু নিচে আছে তখন এর টান কাজ করতেছে কোন দিকে, কেন্দ্রের দিকে। আরে বস্তু ছেড়ে দিলে কি হবে, বাইরে দিকে ছুটে যাবে না, তাহলে বাইরে থেকে এটা কেন্দ্র বিমুখী বল কাজ করতেছে। আর এই বস্তু একটা ভর আছে, সেই ভরটা কাজ করতেছে কোন দিকে, নিচের দিকে, কারণ ভর সবসময় নিচের দিকে কাজ করে, তাই না। তাহলে আমরা এখান থেকে লিখতে পারবো এইভাবে, যেহেতু ওই পয়েন্টে স্থির এবং ওই অক্ষ বরাবর, তাহলে সামেশন এ পর ইকুয়াল টু 0। আমি ধরে নিলাম এই দিকটা পজিটিভ, এদিকটা কি পজিটিভ। তাহলে এখন আমাকে বলো তুমি, আহ, এইটুকু যদি কাজ করব তাহলে এখানে টির মান কি, টির মানটা পজিটিভ, তাহলে টি। আচ্ছা পির মানটা কি দেখো তো, পির মানটা নেগেটিভ না নিচের দিকে, তাহলে কি লিখবো মাইনাস পি, এম জিটা নিচের দিকে তাই না, তাহলে কি লিখবো মাইনাস এম জি ইকুয়াল টু কি 0। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি এভাবে টি ইকুয়াল টু পি প্লাস এম জি। তাহলে সর্বনিম্ন বিন্দুতে টান সমান আমরা এভাবে লিখতে পারি না, পি এর মান কি বসাতে পারি এম বি স্কোয়ার ভাগ আর। আচ্ছা এম বি স্কোয়ার ভাগ আর কিভাবে লিখলাম, আগের পেজে লিখছিলাম না কেন্দ্রমুখী কেন্দ্র বিমুখী বল সমান এম বি স্কোয়ার ভাগ আর, আগের ক্লাসে, গত ক্লাসে প্রমাণ করে আসছি তাই না। তাহলে পি সমান এম বি স্কোয়ার ভাগ আর প্লাস এম জি। তাহলে তোমাকে যদি বলা হয় একটা সুতার সাথে বস্তু বেঁধে উল্লম্বভাবে ঘোরানো হচ্ছে, তাহলে সর্বনিম্ন পয়েন্ট এই সর্বনিম্ন বিন্দুতে তার টান কত হবে, তার টান কত হবে এম বি স্কোয়ার প্লাস আর, সরি এম বি স্কোয়ার ভাগ আর প্লাস এম জি তাই না, এই যেটা হবে। আর তোমাকে যদি বলা হয় সর্বোচ্চ বিন্দুতে টান কত হবে, তাহলে কত হবে টান, টান হবে এম বি স্কোয়ার ভাগ আর মাইনাস এম জি। তার মানে উপরের বিন্দুতে হবে মাইনাস আর নিচের বিন্দুতে কি হবে প্লাস, এটুকু পার্থক্য না। তাহলে এখন এখন যদি তোমাকে বলা হয় একটা একটা বালক 5 মিটার ব্যাসার্ধের একটা সুতার সাথে 3 কেজি ভরের একটা বস্তু বেঁধে যদি ঘুরায়, তাহলে সর্বনিম্ন বিন্দুতে টান কত হবে, সর্বোচ্চ বিন্দুতে টান কত হবে, সে যদি আনুভূমিকভাবে ঘুরায় তাহলে তার টান কত হবে, বের করা যাবে না, অবশ্যই যাবে। আহ, এখন আমরা কয়েকটা জিনিসের সাথে পরিচিত হব, ছোটবেলায় অনেক নাম শুনে এসেছি, এখন একটু পরিচিত হবো এদের সাথে। এক নম্বর হলো কম্পাঙ্ক। কম্পাঙ্ককে কি দ্বারা প্রকাশ করা হয়, ছোট হাতের এন দ্বারা তাই না। আর দোলনকাল, দোলনকালকে কি দ্বারা প্রকাশ করা হয়, দোলনকালকে বড় হাতের টি দ্বারা প্রকাশ করা হয়, অর্থাৎ ক্যাপিটাল লেটার অফ টি। আর দোল সংখ্যা, দোল সংখ্যাকে কি দ্বারা প্রকাশ করা হয়, বড় হাতের এন তাই না, অর্থাৎ ক্যাপিটাল লেটার অফ এন। আর সময় কি দ্বারা প্রকাশ করা হয় টি, তাই না।
আচ্ছা, দোল সংখ্যা কি? কোনো একটা জিনিস দুলতেছে, আমি বললাম 5 বার দুলছে, তাহলে তার দোল সংখ্যা কত? 5। আর দোলন কাল কি? ওই যে 5 বার দুলে তার কত সময় লাগছে, এটা তার কি দোলন কাল। আমি বললাম একটা স্বর্ণদোলক 10 বার দুলে, এখন বলো ওই 10 বার দুলতে যে সময় লাগবে সেটা কি দোলন কাল, তাই না? আচ্ছা, দোলনকাল এরকম হবে না। দোলনকাল একটু কালেকশন করে নাও। দোলনকালটা হবে এরকম, একটি পূর্ণ দোলন সম্পন্ন করতে যে সময় লাগে তাকে বলে দোলনকাল। আর টোটাল যে সময় লাগবে সেটা আমাদের সময়, তাই না? ক্লিয়ার? অর্থাৎ অর্থাৎ ধরো এখানে একটা বস্তু আছে, এভাবে তুলবে না, এই যেভাবে তুলবে, এইখান থেকে এই পজিশনে যাবে এইভাবে, গিয়ে আবার কি করবে, এই পজিশনে ফেরত আসবে, তাই না? তাহলে প্রথমে যাবে এই পজিশনে, আবার ফেরত আসবে। অর্থাৎ কোনো একটা বস্তুর একটা পূর্ণ দোলন সম্পন্ন করতে যে সময় লাগে তাকে বলা হয় কি দোলনকাল। একে টি দ্বারা প্রকাশ করা হয়। তাই কি বলে, কি দ্বারা প্রকাশ করা হয়? টি দ্বারা, তাই না? আর দোলনকাল কাকে বলে? আচ্ছা, একটা বস্তুর পূর্ণ দোলন সম্পন্ন করতে যে সময় লাগে তাকে দোলনকাল বলে। এখন পূর্ণ দোলন কি জিনিস? অর্থাৎ কোনো একটা বস্তু এক প্রান্ত থেকে আরেক প্রান্ত যাবে, আবার সে প্রান্ত ফিরে আসবে, তাকে বলা হয় পূর্ণ দোলন। তাহলে একটা পূর্ণ দোলন সম্পন্ন করতে যে সময় লাগবে তাকে বলা হয় দোলনকাল। আর দোল সংখ্যা, দোল সংখ্যা হচ্ছে কতবার, এটা অনেকক্ষণ তুলতে পারে এভাবে, কতবার তুলবে তার হিসাবটা হলো দোল সংখ্যা। আর সময় কি, যে যতবার দুলবে ততবার দুলতে কত সময় লাগবে সেটাই হচ্ছে সময়। আচ্ছা, এখান থেকে আজকে আমরা সূত্র শিখবো। সেটা হলো কম্পাঙ্ক নির্ণয়ের সূত্র কি। যদি আমরা আহ, দোলন সংখ্যাকে সময় দ্বারা ভাগ করি তাহলে পাওয়া যাবে কি কম্পাঙ্ক। আর যদি সময়কেই দোলন দোলন সংখ্যা দ্বারা ভাগ করি তাহলে পাওয়া যাবে কি দোলন কাল। তাহলে এখানে একটা মিল আছে, দেখো এন মানে এখানে এনটা উপরে থাকবে, টি মানে টিটা উপরে থাকবে, তাই না? সুন্দর মিল আছে না? আচ্ছা ভাই, এইগুলো কেন পড়ছি এখানে? কারণ আমাদের দুই একটা ম্যাথ আছে যেগুলো ম্যাথ করতে দুটো সূত্র লাগে। আর এইগুলো সূত্র নিয়ে আমরা সরল দোলকে বিস্তারিত আলোচনা করব। এই সূত্র দুইটার মানে আসলে বিস্তারিত আলোচনা করব কোথায়, নেক্সট অধ্যায় সরল দোলকে। তো এখানে শুধু আমরা মুখস্থ রাখি যে এন সমান কি, এন সমান এন ভাগ টি, তাই না? আর টি সমান কি, টি ভাগ এন। তাহলে বড় টি সমান মানে কি দোলন কাল, আর ছোট টি মানে সময়। তাহলে আবার বলতেছি, দেখো এন মানে কি, এই যে কম বাউন্ডারি করার সময় এন মানে এন ভাগ টি, আর টি মানে টি ভাগ টি, টি ভাগ এন। তো মিল আসছে না সুন্দর? এন মানে এর উপরে, টি মানে টি উপরে। তোমরা যেভাবে মনে রাখতে পারো। আচ্ছা, আমাদের আজকে যে মজার এবং মেন আলোচ্য বিষয় সেটা হলো রাস্তা পাকের ক্ষেত্রে। তোমরা কি কোনো সময় সাইকেল চালাইছো? এরকম হয়েছে যে সাইকেল চালানোর সময় রাস্তার মাঝে বাঁক আছে, বাঁকা আছে, বাঁকা রাস্তা, ধরো যে ছোটবেলায় রাস্তা চালাইছো এরকম, ছোটবেলায় সাইকেল চালাতে গেছো, চালানোর সময় দেখছো এরকম বাঁক আছে, এইবার মোড় ঘুরতে হবে এখন, এরকম চালাইছো তোমরা? তো চালানোর সময় কি হয়েছে দেখো, এইখান থেকে ধরো তুমি অনেক জোরে সাইকেল চালাইছো, এইখানে যে কি ওই বেগে সাইকেল চালাতে পারবা না? কি করতে হবে, ব্রেকটা হ্রাস করতে হবে না একটুখানি? কারণ কি, কারণ যদি ব্রেক হ্রাস না করো তাহলে এদিকে আসতে পারবে না, সরাসরি চলে যে অ্যাক্সিডেন্ট ঘটবে, তাই ঘটবে না? তো সেহেতু আমাদের কি করতে হবে, ব্রেক কমাতে হবে। আর এই কি আমরা বলতেছি নিরাপদ ব্রেক, কি বলতেছি, নিরাপদ ব্রেক। আচ্ছা, নিরাপদ ব্রেক তাহলে কি জিনিস? অর্থাৎ যেই বেগে সে এই রাস্তাটা সহজে পার হতে পারবে, যার জন্য সে অ্যাক্সিডেন্ট করবে না, সেটাই হলো নিরাপদ ব্রেক। ক্লিয়ার? আচ্ছা, তাহলে তার একটা বাঁকা থাকলে রাস্তায় সে যত কম বেগে ওই রাস্তাটা নিরাপদে পার হতে পারবে সেটা হলো নিরাপদ বেগ। এখন এই চিত্রে একটা সাইকেল চালাচ্ছে একজন, দেখা যাচ্ছে না? তাহলে ও যদি এই মোড়টা ঘুরে এইভাবে, তাহলে তাকে নিরাপদ বেগে সাইকেল চালাতে হবে, তাই না? নিরাপদ বেগের সাথে যদি বেশি বেগে সাইকেল চালায় তাহলে সে কি করবে, অ্যাক্সিডেন্ট করবে, তাই না? আচ্ছা, এখন আমরা অন্য একটা জিনিস দেখবো, সেটা হলো সাইকেল চালানোর সময় সে দেখো কি করতেছে, নিচের দিকে একটা বল দিচ্ছে না? কি বল?
তাহলে নিচের দিকে যদি বল দেয় উপর দিকে কি দিবে প্রতিক্রিয়া আর দিবে, তাহলে প্রতিক্রিয়া আর এখানে আমরা লিখে নিলাম, এই চিত্রে উঠে নিলাম আর। আচ্ছা সে যখন একটুখানি বাঁকা হয়ে সাইকেল চালাবে তখন একটা লম্বের সাথে একটা কোণ উৎপন্ন করবে না, থিটা। আচ্ছা এই থিটাকে আমরা প্রশ্নে দিয়ে দিলাম, এই যেখানে থিটা দিয়ে দিলাম, থিটা দেখতে পাচ্ছ। আচ্ছা তাহলে আমাকে বলো, এই যে সাইকেল চালাচ্ছে এই ব্যক্তির একটা ভর আছে না, ভর থাকলে একটা ওজন আছে, ওজনটা কোন দিকে কাজ করতেছে? নিচের দিকে কাজ করতেছে, তাই না? কোন দিকে কাজ করতেছে? নিচের দিকে। তাহলে তার ওজনটা কোন দিকে কাজ করবে? নিচের দিকে। এই যে নিচের দিকে দিয়ে দিলাম ওজনটা, ঠিক আছে। এমজি আর ডব্লিউ সমান কি লেখা যায়? ডব্লিউ সমান লেখা যায় এমজি, তাই না? সেই এমজিটা এখানে লিখে দিলাম। আচ্ছা এখন দেখো সাইকেল চালালে যেদিকে সাইকেল চালাবে এদিকে তো ত্বরণ হবে না, ত্বরণ হবে এম এস। তো আমরা 2D ডাইমেনশনে দেখতে পাচ্ছি সাইকেলটা এদিকে চালাচ্ছে। আচ্ছা সাইকেল চালাবে কোন দিকে? আচ্ছা এদিকে একটা ত্বরণ হবে না, ধরলাম এদিকে ত্বরণটা হবে কত? এম এস। ধরলাম এইবার বছর চালাচ্ছে সেটা, এবার একটা ত্বরণ হবে এম এস, তাই না? আচ্ছা এখন দেখো এই যে এটা জানি আমরা আর, তাই না? আর এটা জানি থিটা। তাহলে বলো যার সাথে থিটা থাকে তার সাথে কি হয়? কস হয়। তাহলে এটুকু শুধু এইটুকু কথা বলো যে এই লাইনের মান কত হবে? তাহলে আর কে যদি আমরা এই লাইনে নিয়ে আসি তার মান হবে কত এখানে? আর কস থিটা। আর এই আর কে যদি আমরা এইবারও নিয়ে আর কে যদি এই লাইনে নিয়ে আসি তাহলে এই লাইনের মান কত হবে? আর সাইন থিটা, তাই না? যার সাথে কোণ থাকবে তার সাথে কস, আর যার সাথে কোণ থাকবে না তার সাথে কি হবে? সাইন। এই ধরনের সমস্যাগুলো দেখছিলাম আগে, তাই না? আচ্ছা এখন এখান থেকে দেখি কি ইকুয়েশন দাঁড়ায়। আচ্ছা এখান থেকে লেখা যায় না, ওই যে আমরা একটা ব্যক্তির পা বল রিলেটেড একটা ম্যাথ করছিলাম, একটা যে পা ম্যাথ করছিলাম লাগাইছিলাম, নিচে এদিকে বল দিচ্ছে, ক্রিয়া দিচ্ছে পি, তাহলে এদিকে প্রতিক্রিয়া দিবে পি, তাহলে এই যে পি সাইন থিটা ইকুয়াল টু এম সি টি কস থিটা ইকুয়াল টু এম এফ। ম্যাথ মনে আছে? বল রিলেটেড করছিলাম সেম ম্যাথ। এখান থেকে তাহলে এগুলো লেখা যায় না, দেখো তো যে আর সাইন থিটা এগুলো কি লেখা যাবে? এম এফ আবার আর কস থিটা সমান কি লেখা যাবে? এম জি। এই যে আর কস থিটা সমান এম জি, তাই না? আর আর সাইন থিটা সমান কি লেখা যাবে? এম এফ। আচ্ছা তাহলে দেখো এখন এটাকে দিলাম আমরা এখানে মানে মুছে গেছে, দেখো এখানে আর কস থিটা সমান কি হবে? এম জি। আচ্ছা এটাকে একটা সমীকরণ দিই, তাই না? দিলাম এটা 1 নম্বর সমীকরণ আর এটা দিলাম 2 নম্বর সমীকরণ। এখন দেখো এভাবে লিখতে পারবা যে 1/2 প্রয়োগ করি, তাহলে কি হবে? 1 নম্বর সমীকরণ কি আছে? আর সাইন থিটা ইকুয়াল টু এম এফ। তাহলে 1/2 মানে কি? আর সাইন থিটা ডিভাইড বাই আর কস থিটা, তাই না? সমান কি লেখা যাবে? এম এফ ভাগ এম জি, তাই না? এম এফ ভাগ এম জি। তাহলে দেখো এখান থেকে আর আর কাটাকাটি হয়, এম এম কাটাকাটি হয়, তাহলে কি থাকে? সাইন থিটা বা কস থিটার সমান কি লেখা যায় বলো? ট্যান থিটা লেখা যায়, সাইন থিটা বাই কস থিটা সমান ট্যান থিটা। আচ্ছা এখানে দেখো এফ এফ সমান, আচ্ছা তাহলে কি লেখা যাবে? এফ ভাগ জি, তাই না? আচ্ছা দেখো তোমাদের মনে আছে নাকি যে লম্বিক ত্বরণ অথবা অবিলম্ব ত্বরণ সম্পর্কে ছিলাম ভিস্কার আকার, মনে আছে? তাহলে এখান থেকে ট্যান থিটার ইকুয়েশন দাঁড়ালো
সেটা হলো কি এফ সমান কি জানো ভি স্কোয়ার ভাগ আর জি দ্বারা ভাগ যেটা আছে। তাহলে আমাদের ইকুয়েশন কি হলো tan θ ইকুয়াল টু ভি স্কোয়ার ভাগ আর জি, তাই না? তাহলে রাস্তার বাঁকের ক্ষেত্রে যদি ম্যাথ করতে বলে আর যদি বলা হয় যে নিরাপদ বেগ কত, অর্থাৎ সে কত নিরাপদ বেগে সে চালাতে পারবে, তাহলে সে কত নিরাপদ বেগে সে চালাতে পারবে সেটা হলো ভি। আর এর আর কি আর হলে এই যে রাস্তার একটা ব্যাসার্ধ থাকবে না, এ ধরো যে এটা রাস্তা, এটা হচ্ছে রাস্তা, এই রাস্তার একটা বাঁকের ব্যাসার্ধ আছে না, এই যেটা হচ্ছে আর, বুঝতে পারছো? রাস্তার বাঁকের ব্যাসার্ধটা কি হবে আর। তাহলে আর কি রাস্তার বাঁকের ব্যাসার্ধ, যেটা কি অভিকর্ষ ত্বরণ, তাই না? যেটা হবে কি অভিকর্ষ ত্বরণ। তাহলে এখান থেকে আমরা সূত্র পেলাম কি tan θ ইকুয়াল টু ভি স্কয়ার বাই আর জি। এই ভিটা হলো নিরাপদ বেগ, সে কত নিরাপদ বেগে সাইকেল চালাতে পারবে, আর তাহলে বাঁকের ব্যাসার্ধ আর যেটা হচ্ছে অভিকর্ষ ত্বরণ, তাই না? এখন দেখো, আচ্ছা তোমরা খেয়াল করবা যে হাই রোডগুলো এক সাইডের তুলনায় আর সাইড উঁচু হয় না, এরকম হয়, এক সাইডের তুলনায় আর একটা কি হয় উঁচু হয়। এখানে দেখা যাচ্ছে উঁচু হয়েছে একটুখানি। আমি ধরলাম এখানে রাস্তাটা উঁচু হয়েছে, এটা হয়েছে থিটা কোণে উঁচু হয়েছে, এই কোণটা ধরে নিলাম কত থিটা। এখন দেখো এই যে রাস্তার একটা প্রস্থ থাকবে না, রাস্তার প্রস্থ, এই রাস্তার প্রস্থ, এই প্রস্থটাকে আমি ধরে নিলাম যে এর মান হচ্ছে এক্স। ধরতে তো কোনো সমস্যা না, তাই না? প্রস্থ ধরে নিলাম কত এক্স। আচ্ছা আচ্ছা, এক পাশের তুলনায় রাস্তা অপর পাশে একটুখানি উঁচু হয়েছে না, এই উচ্চতার অংশটুকু ধরে নিলাম আমরা এইটুকু। এটুকু উচ্চতাকে ধরে নিলাম আমরা ধরতে পারবো না। তাহলে দেখো কি বললাম, যখন কোথাও মোড় নিবা অথবা রাস্তা বাঁক হবে সেই ক্ষেত্রে দেখবা কি হয়, রাস্তা এক পাশের তুলনায় অপর পাশে একটু বেশি উঁচু থাকে, তাই না? সেই উচ্চতাকে ধরে নিলাম আমরা আর যেই কোণ উঁচু হবে সেই কোণটাকে ধরে নিলাম থিটা। আচ্ছা রাস্তাটা প্রস্থ থাকবে সেই প্রস্থ ধরে নিলাম এক্স। এখন এখান থেকে কি একটা ইকুয়েশন বিল্ড আপ হয় দেখো তো, এখান থেকে আচ্ছা লম্ব আছে, অতিভুজ আছে আর থিটা আছে, তাহলে কি সূত্র লেখা যায়? সাইন থিটা সমান লম্ব বাই অতিভুজ না? কি লেখা যায়? সাইন থিটা সমান কি লেখা যায়? লম্ব ভাগ অতিভুজ। তাহলে এখান থেকে সাইন থিটা সমান কি লিখতে পারবো? লম্বর মান কত এখানে? লম্বর মান এইচ, অতিভুজের মান এক্স। তাহলে এখান থেকে একটা সূত্র পেলাম আমরা, সাইন থিটা ইকুয়াল টু এইচ ভাগ এক্স। সাইন থিটা সমান কি সূত্র পেলাম? সাইন থিটা ইকুয়াল টু এইচ ভাগ এক্স, তাই না? তাহলে রাস্তাটাকে ম্যাপ করা যাবে। এইচটা কি হবে? এইচ বলতে কি বোঝাচ্ছে? মানে রাস্তার এক পাশের তুলনায় অপর পাশের উচ্চতা। আর এইচ দ্বারা কি বোঝানো হয়? রাস্তার প্রস্থ। এইচ দ্বারা কি বোঝানো হয়? রাস্তার প্রস্থ। তোমার নোট করে নিও, আমি কিন্তু সব কিছু বলে দিলাম। এইচ মানে রাস্তার উচ্চতা, এক্স মানে রাস্তার প্রস্থ। আর এই পাশে বললাম কি, এই ভি মানে সে কত নিরাপদ বেগে রাস্তা পার হতে পারবে, মানে ভি মানে নিরাপদ বেগ। আর আর মানে কি? আর মানে বললাম কি, এটা যদি রাস্তা হয়, রাস্তাটা একটা বাঁক নিয়েছে, তাহলে বাঁকের ব্যাসার্ধ। তাহলে এই আরটা মানে কি? বাঁকের ব্যাসার্ধ। আর জি মানে কি? অভিকর্ষ ত্বরণ। এখন এগুলো থেকে যদি কোনো ম্যাথ আসে, পারা যাবে না? তো চলো একটা ম্যাথ করি, আমরা দেখি কী ধরনের ম্যাথ থাকতে পারে আমাদের। আচ্ছা তোমাদের বইয়ের টাইপ 3-র 1 নম্বর ম্যাথ, তোমাদের বইয়ের টাইপ 3-র 1 নম্বর ম্যাথই করবো আজকে। এই কি বলছে এখানে? আচ্ছা গিভেন দেওয়া আছে না? গিভেনটা লিখে নাও, গিভেনটা কি দেওয়া আছে। প্রথমে হচ্ছে কি, একজন সাইকেল চালক ঘন্টায় 15 মাইল বেগে, তার মানে বেগের মধ্যে দেওয়া আছে না, ভীষণ করে দেওয়া আছে 15 মাইল পার আওয়ার। 15 মাইল পার আওয়ার। একে যদি আমরা ফিট পার সেকেন্ডে নিয়ে যাই তাহলে কত কি করতে হবে? মনে আছে এগুলো তোমাদের? 15 গুণন 5280 ভাগ 3600, তাই না? তাহলে কিসে চলে যাবে? ফিট পার সেকেন্ডে। আমি বলেছিলাম না প্রথমেই
যে মাইল পার আওয়ারে থাকলে নিয়ে যাবো ফিট পার সেকেন্ড, আর কিলোমিটার পার আওয়ারে থাকলে নিয়ে যাবো কোথায়, মিটার পার সেকেন্ড, তাই না? তাহলে এখন বলতে পারবো তোমরা যে এটা ক্যালকুলেশন করলে কত হবে, 22 ফিট পার সেকেন্ড, তাই না? 22 ফিট পার সেকেন্ড। আচ্ছা, আর কিরাও আছে, বলছে কি যে ব্যাসার্ধ আর এর মান কত দেওয়া আছে, 44 ফিট। ব্যাসার্ধ আর সমান কত দেওয়া আছে, 44 ফিট। কিসের ব্যাসার্ধ বলো তো? মানে ওই যে বাঁকের ব্যাসার্ধ, যে এই রাস্তায় বাঁক নেবে, বাঁকের ব্যাসার্ধ 44 ফিট। উলম্বের সাথে তার আণবিক করে ট্যানজেন্ট বের করো, মানে ট্যান থিটার মান বের করতে বলছে, তাই না? তাহলে কি লিখবা, ওই নো, তাই না? আমরা কি জানি ট্যান থিটা ইকুয়াল টু ভি স্কোয়ার ভাগ আর ভি, তাই না? তাহলে এই ট্যান থিটার মানে বের করতে বলছে, কারণ কি উলম্বের সাথে তার আণবিক কোণের ট্যানজেন্ট বের করো, তারপর ট্যানজেন্টের মান বের করতে বলছে না? তাহলে ভির মান কত এখানে, 22। তাহলে দাও 22 ভি স্কোয়ার, আর এর মান কত, 44, আর ভির মান কত দিবে বলো, 9.81। কোন এককে আছে বলো তো, এপিএস এককে আছে না? তাহলে কত গুণ করতে হবে, 32। তাহলে ক্যালকুলেশন করলে মান কত আসে, 0.343, এটা আসে না, 0.343। তাহলে আমি কোনো ট্যানজেন্ট বের করছো, এটাই কি হবে অ্যান্সার, এটাই কি হবে অ্যান্সার, তাই না? আসলে একক করে কাটাকাটি হয়ে যায়, কাটাকাটি করলে আর একক থাকে না, ট্যান একক না, থ্রি একক থাকে না। আর থ্রি একক ডিগ্রি যে ট্যানকে মেশিন বাস করি, দরকার নাই এগুলো করা। তার মানে কি হবে, ট্যান থিটার কোনো একক নাই, তাই না? ট্যান থিটা মানে কি, মানে আনতি কোণে কতটুকু আনতিভাবে আছে, মানে ঢাল আছে কতটুকু, আমরা সহজে কি বলতে পারি, ঢাল, তাই না? হচ্ছিল কি করে বলতে পারি। তাহলে মান নিতে যাবে না। আজকে আমরা খুবই ছোটো ক্লাস করবো এবং শেষে একটা ম্যাথ করবো, দেখি শেষে ম্যাথটা কি বলছে। আর এই ম্যাথটা খুবই সহজ একটা ম্যাথ, এবং এই ম্যাথটা যদি পারো, এই অর্থে কোনো ম্যাথ ঠিক না, এই টাইপের ম্যাথ বেশি আমি করবো না, এই ম্যাথটা শেষ করবো। আর তাহলে টাইপ 3 দুটো ম্যাথ করলে আল্লাহ রহমতে আর কোনো ম্যাথ ঠিক না। তাহলে ম্যাথটা একটু মনে যদি করো, কী কী টাকা দেওয়া আছে, টাকাগুলো লেখে নাও সুন্দর করে। তাহলে আমরা এখানে লিখে নিই, গিভেন কি কি দেওয়া আছে বলেন। বলছে ট্রেন যে স্থানে ঘন্টায় 20 মাইল বেগে চলে, তাহলে 20 মাইল পার আওয়ার মানে কত বলতে পারবা? 20 মাইল পার আওয়ার মানে কত, 29.33 ফিট পার সেকেন্ড, তাই না? ক্যালকুলেশন করে নাও। 29.33 ফিট পার সেকেন্ড, এই যে মানটা 20 মাইল পার আওয়ার, তাই না? এই কম ভাগ করলে কত হয়, 29.33 ফিট পার সেকেন্ড বেগে চলে ওই স্থানে রেল লাইনের বাঁকের মুখের বক্রতার ব্যাসার্ধ, যেমন ওই যে বাঁকের ব্যাসার্ধ কত দেওয়া আছে, 440 গজ, তাই না? কত দেওয়া আছে, 440 গজ। তাহলে 1 গজ সমান কত ফিট, 3 ফিট, তাই না? 3 গুণ করে দাও, তাহলে কত হয়, 1320 ফিট হয়, তাই না? ক্যালকুলেশন করে দেখো কত হয়, 1320 ফিট। তারপরে কি দেওয়া আছে, পাত দুটির মধ্যবর্তী দূরত্ব 5 ফিট। আচ্ছা, এই দুটো যদি পাত হয়, এই পাত দুটির মধ্যবর্তী দূরত্ব কত, 5 ফিট। তাহলে কি দেওয়া আছে, রাস্তার পোস্ত দেওয়া আছে না? পোস্টে কি দ্বারা প্রকাশ করা হয়, এক্স দ্বারা। এই সংখ্যা কত ফিট দেওয়া আছে, 5 ফিট। তারপরে কি বলছে, যথোপযুক্ত ব্যাংকিং এর জন্য বাইরের পাত ভিতরের পাত হতে কতখানি উচ্চতা থাকবে, তাই না? তার মানে যে এক পাশের তুলনায় অপর পাশের উচ্চতা, রাস্তার উচ্চতা এইচ ইকুয়াল টু হট। দেখো তো, এই যে এই রাইট আমরা সূত্র দেখছিলাম, এইটা, এই যে এক পাশের তুলনায় রাস্তা অপর পাশে উচ্চতা থাকবে, এটা না? এটা তো বলছে এইচ মান বের করতে বলছে। তাহলে তুমি যদি এক্স এর মান জানো, থিটার মান জানো, তাহলে তো এইচ মান বের করতে পারবা। তাহলে দেখো প্রশ্নে তোমার
এক্স এর মান দেওয়া আছে কিন্তু থিটার মান দেওয়া নাই। থিটার মান বের করতে হবে আমার। আবার থিটার মান বের করার জন্য তোমার এই যে এখানে বেগের মান দিছে, আর এর মান দিছে, তাহলে থিটার মান বের করা যাবে না? থিটার মানটাকে বের করে নাও। আচ্ছা, তাহলে ম্যাথ আমরা সমাধান করবো। সমাধান করার জন্য আমি প্রথমে আমাকে থিটা বের করতে হবে। থিটা যদি বের করতে পারি তাহলে আমি সহজে কি করব, এইচ এর মানটা বের করতে পারবো। তাহলে উইনো টিয়ান থিটার সূত্র কি মনে আছে? ভি স্কোয়ার ভাগ আর ভি না? তাহলে বলো এখানে ভি এর মান কত? ভি এর মান 29.33 নাকি 29.33? মানটা এখানে বসাতে পারবা? 29.33। আর মানে কত? আর মানে দেওয়া আছে কত? বক্রতার ব্যাসার্ধ কত দেওয়া আছে? 1320 ফিট। 1320 ফিট, 1320 ফিট। আর ভির মান কত বলতে পারবা? 9.81। যেহেতু এফ সিস্টেম আছে সেহেতু ভির মান কত হবে? 32 হবে, তাই না? এই পাশে যে কত ছিল? 32 ছিল। এবার আমি খেয়াল করতে হবে, খুবই খেয়াল করতে হবে। তাহলে এটা ক্যালকুলেশন করলে আচ্ছা, এটা ক্যালকুলেশন করার আগে দেখো তো এই দিক থেকে ক্যালকুলেশন করে আসি। এবারে কি হবে? ট্যান থিটা, এখানে থিটা সমান কি লেখা যাবে? ট্যান ইনভার্স হবে না? ট্যানের পাশে ওই পাশ থেকে এই পাশে আসছে, এখানে কি হবে? ইনভার্স। আর সাথে আছে কি 29.33 স্কোয়ার ডিভাইড বাই 1320 ইন্টু 32। ঠিক আছে, এটা ক্যালকুলেশন করলে থিটার মান কত আসে কেউ একজন বলতে পারবা? 1.17 ডিগ্রি আসে হিসাব করলে, তাই না? তাহলে থিটার মান পেয়ে গেছে, এখন এই মান বের করতে পারবে না? তাহলে এগেইন কি সূত্র জানো? সূত্র তো দুইটা, এই ধরনের অঙ্ক করা যাবে, তাই না? আরেকটা সূত্র কি আছে? সাইন থিটা ইকুয়াল টু কি? এইচ ভাগ এক্স। আমরা রাস্তার বাগের অঙ্ক করার জন্য সূত্র মোট কয়টা পেয়েছি? দুইটা না? একটা হলো ট্যান থিটা ইকুয়াল টু ভি স্কয়ার ভাগ আর ভি, আর একটা হলো সাইন থিটা ইকুয়াল টু এইচ ভাগ এক্স। তাহলে এখানে দেখো থিটার মান আমি এই সূত্রতে বের করতে পারতাম এইচ এর মান, কিন্তু যেহেতু থিটার মান দেওয়া নাই সেহেতু তো একটা সমীকরণ থেকে দুইটা আলাদা মান বের হবে না। তো সেহেতু আমাদের প্রথমে থিটার মান বের করে নিলাম, এখন এখান থেকে এইচ মান বের করবো। তাহলে বলতে পারবা থিটার মান কত বের করছো? 1.17, তাই না? এই যেখানে বের করছো 1.17। আচ্ছা, এখন দেখো এই এইচ এর মান বসাতে পারবা এখানে? এইচ এর মান কত? এক্স এর মান তো বের করবা। এক্স এর মান কত? এক্স এর মান 5। তাই ক্যালকুলেশন করতে পারবেন? ক্যালকুলেশন যদি করতে পারেন তাহলে এইচ এর মান কত আসে একটু বলেন দয়া করে। তাহলে এইচ এর মান আসে 0.10 ফিট। ভাই একক ফিটে লিখলাম কেন, মিটারে লিখলাম না কেন? আরে বোকা, মান তো সবগুলো এফপিএস সিস্টেম দেওয়া আছে, মাইল পার আওয়ার ফিট এগুলো দেওয়া আছে না? তাহলে এইচ এর মান কিসে হবে? অবশ্যই ফিটে হবে, তাই তো? তাহলে আমাকে কি বের করতে বলছিল দেখো তো, মনে আছে নাকি? কতখানি উচ্চতা থাকবে? আর কতখানি উচ্চতা থাকবে? এক পাশের তুলনায় অপর পাশে 0.10 ফিট, মানে 10 ফিট উচ্চতা থাকবে। অনেকে ভাবতে পারে ভাই তো অনেক উঁচু, এত উঁচু না কিন্তু, সামান্য সামান্য রাস্তাগুলো সামান্য উঁচু থাকে। তোমাদের মনে করো হয় 5 ফিট করা সম্ভব, তখনই না, তাহলে কি হবে? তাহলে কি হবে? সাইকেল উল্টে যাবে না? শুধু সাইকেল কেন, কোনো গাড়ি চালাতে পারবে না। তাহলে মনে রাখবো উচ্চতার মানটা সবসময় কি হবে? যত সম্ভব ছোট হবে। ক্লিয়ার? ঠিক আছে, তাহলে আজকের ক্লাস এই পর্যন্তই। আশা করব ভালোভাবে প্র্যাকটিস করবা, সূত্রগুলো প্র্যাকটিস করবা। আর কোথাও যদি কোনো ধরনের সমস্যা হয় অবশ্যই কমেন্ট সেকশনে জানাবা, অথবা আমাকে জানাবা, অথবা যেভাবে পারো ওভাবে সমাধান করে নেবা। কিন্তু ল্যাগিং রাখা যাবে না, ল্যাগিং রাখলে কিন্তু তুমি অনেক পিছিয়ে পড়বা। তো সবাই ভালো থাকো, সকলের সুস্থতা কামনা করে আজকের মতো ক্লাস এখানে শেষ করছি। আল্লাহ হাফিজ।